সেদিনটার কথা আমার আজও মনে আছে। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে, পথে লোকজন নেই, বাড়িঘরও নেই। এখানে চাষের মাঠ রয়েছে কিন্তু খালি জমি, কোনো ফসল নেই। চারিদিকে একটা শুকনো ভাব। গাছপালা রয়েছে কিন্তু কেমন যেন শুকিয়ে গেছে সব। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে যে স্নিগ্ধ সরস ভাব থাকে, তার বড়ই অভাব এখানে। আমার গন্তব্যস্থান এই গ্রাম পেরিয়ে, কিন্তু রাত হয়ে গেছে। এখন কি আর সেখানে পৌঁছতে পারবো? আজ রাতের মতো এখানেই কারো ঘরে আশ্রয় নিতে হবে। অনেক সময় গ্রামে কোনো মন্দির চোখে পড়লে সেখানেও আশ্রয় নিয়েছি, কিন্তু এখানে তেমন কোনো জায়গাও চোখে পড়ছে না। রাত হয়ে গেছে বলে পথ ভুল করলাম নাকি? একটু দূরে একটা ছোট কুটিরে আলো জ্বলছে বলে মনে হলো, সেদিকে এগিয়ে গেলাম। ছোট একটা ঘর, তার সংলগ্ন একটা দাওয়া। সেখানেই বসে রয়েছে এক গ্রাম্য রমণী। আমাদের সাপ্তাহিক আড্ডার আসরে আমরা আমি আর কিশোরী চলে এসেছি তারানাথ তান্ত্রিকের মটলেনের বাড়িতে। চা তেলেভাজা শেষ হয়ে যাবার পর আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, কয়েকদিন আগেই তো শিবরাত্রি গেল। শিবরাত্রিতে তো যারা পুজো করে তারা রাতে 4 প্রহরে 4 বার পুজো করে, কিন্তু রাতেই কেন, দিনের বেলা নয় কেন? সেটা জানো না? রাতে তো শিবের সাথে যত ভূত প্রেত বের হয়, তাদেরকেও তো পুজো করতে হয়। তাদেরকে তুষ্ট না রাখলে কখন কি হয় বলা যায় না। তারানাথ কিশোরীর কথার কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ তার দিকে কটমট করে তাকিয়ে থাকল। তারপর বলল, তোমরা বিশ্বাস না করতেই পারো, কিন্তু আমাদের এই দেখার জগতের বাইরেও একটা বিশাল না দেখা জগৎ আছে, যেটাকে বলা যায় না মানুষী বিশ্ব। সেখানে ভূত প্রেত ডাকিনী যোগিনী সবই থাকে। তবে হ্যাঁ, খুব কম জনই তাদের দেখতে পায়। ভাগ্যিস খুব কম জনই তাদের দেখতে পায়। না হলে যদি আমরা দেখতে পেতাম আমাদের সামনে কোনো ভূত বা প্রেত দাঁড়িয়ে আছে, তাহলে কি ভয়ানক কাণ্ড যে হতো। হয়তো দাঁড়িয়ে আছে তোমার সামনে, কিন্তু তুমি বুঝতে পারছো না। হ্যাঁ হ্যাঁ, কি কি বলছেন? এখানে ভূত আছে এই ঘরে? ধুৎ, আপনি ভয় দেখাচ্ছেন। কিশোরী একথা বলে এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ দপ করে একমাত্র গ্যাস বাতিটা নিভে গেল। ঘর অন্ধকার। কিশোরী আমার হাতটা খামচে ধরল, তারপর বলল, কি হলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই, আপনি জবাব দিচ্ছেন না কেন? কেউ জবাব দিল না। জমাট বাঁধা অন্ধকার। আমারও কেমন যেন একটা অস্বস্তি হলো। ঠাকুর মশাই তো আমাদের সামনেই বসে আছেন, তাহলে জবাব দিচ্ছেন না কেন? তারপরেই হঠাৎ গ্যাস বাতিটা জ্বলে উঠল। কিশোরী আমার হাত ছেড়ে দিয়ে বলল, উফ, বাঁচলাম। হঠাৎ অন্ধকারটা যেন গলা টিপে ধরেছিল। কিন্তু ঠাকুরমশাই কোথায়? সত্যিই তো, ঠাকুর মশাই কোথায়? কিশোরীর দিকে তাকিয়ে দেখি তার মুখটা বিবর্ণ হয়ে গেছে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় ভেতরের দরজাটা খুলে ঠাকুরমশাই ঘরের ভেতরে ঢুকল। আমি বললাম, এ কি ঠাকুরমশাই, আপনি কখন ভিতরে চলে গিয়েছিলেন? অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছিল না। অন্ধকার? কখন আবার অন্ধকার হলো? আমি তো অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম। তা কি যে বলেন ঠাকুরমশাই, আমরা তো আপনার সাথেই গল্প করছিলাম। তাই নাকি? কিন্তু আমি তো অনেকক্ষণ ভিতরে গিয়েছি, তখন আলো জ্বলছিল। আমি চুপ করে গেলাম। ঠাকুরমশাই হেয়ালি করছে কিনা বুঝতে পারলাম না, কিন্তু কিশোরী মানতে চাইল না। সে বলল, আসলে আপনি ভয়ে দেখাতে চাইছিলেন, তাই না? কোনোভাবে আলোটা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আপনি আমাদের সামনেই বসেছিলেন এটা নিশ্চিত। হয়তো তোমরা মায়াবী কিছু দেখেছ,
তোমাদের তো আগেই বলেছি, আমাদের দেখার বা বোঝার বাইরেও কিছু থাকে। অনেক সময় এমন একটা মায়ার রাজ্য তৈরি হয় যেটা আমরা সত্যি মনে করি, কিছুতেই সেই জগৎ থেকে বেরিয়ে আসতে পারি না। আর যখন বেরিয়ে আসি তখন হয়তো আর কিছু করার থাকে না, অনেক বড় ক্ষতি হয়ে যায়। কি যে বলেন ঠাকুরমশাই, কিছুই বুঝতে পারি না। ও হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে একটা কথা অনেকক্ষণ ধরে বলি বলি করেও বলতে পারছিলাম না। এই যে কিসব মায়ার কথা বলছেন, তাতে মনে হলো আপনাকে বলা যায় কথাটা। কি কথা বলো না, কোনো সমস্যা? সমস্যা মানে ঠিক আমার কোনো ব্যাপার বা সমস্যা নয়। আমাদের মেসে আমার দূর সম্পর্কের এক মামা এসেছেন দিন কয়েক হলো। তিনি জিপিও অফিসে চাকরি করেন। দূরের পোস্ট অফিসগুলো মাঝে মাঝে পরিদর্শনে যেতে হয় তাকে। এবার এমন একটা জায়গার পোস্ট অফিস পরিদর্শনে তাকে যেতে হচ্ছে যেখানে কেউ যেতে চায় না। মানে আহ, আগে একজন গিয়েছিল, সে আর ফিরে আসেনি, তার খোঁজও পাওয়া যায়নি। আর পরের জন ফিরে এসেছিল, কিন্তু সেই দিনই রাতে সে মারা যায়। সে নাকি রক্ত শূন্য হয়ে গিয়েছিল, বিকারগ্রস্ত অবস্থায় দুটো একটা কথা বলতে বলতে মারা যায়। তার বাড়ির লোকের কাছ থেকে আমরা এইটুকুই শুনেছি। আর বহুদিন ওদিকে কেউ যায় না, কিন্তু এবার আমার মামার পালা। তিনি তো অফিসের কার কাছ থেকে যেন এসব ঘটনা শুনেছেন, তাই ভয় পাচ্ছেন একা যেতে। এদিকে চাকরির ব্যাপার, না গেলে ওপরতলা নোটিশ দেবে। উনি আমাকে বলছেন আমি যদি যাই ওনার সঙ্গে। এই, না না, তুমি যাবে কি? গিয়ে কোন বিপদে পড়বে আবার তার ঠিক আছে? না না, তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু ভদ্রলোক বিপদে পড়ে সাহায্য চাইছেন, তাকে কি মুখের ওপর না বলা যায়? তার উপর তিনি কিশোরীর মামা হন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা যদি মামার মুখ থেকে শুনি তিনি ঠিক কি চাইছেন তাহলে ভালো হতো না? মানে আমি বলতে চাইছি, যদি সেখানে কোনো বিপদের সম্ভাবনা থাকে, কিশোরী কি একা তাকে বাঁচাতে পারবে? বরং তিনি যখন অফিসিয়াল কাজে যাচ্ছেন তার উচিত পুলিশের সাহায্য নেওয়া। কি বলেন? কি যে বলো বিভূতি, ব্রিটিশ পুলিশ তাকে সাহায্য করবে বলে তোমার মনে হয়? এমনিতেই ওরা আমাদের নেটিভ, কুসংস্কারাচ্ছন্ন এইসব মনে করে। আচ্ছা ঠিক আছে, কিশোরী তুমি একবার তাকে এখানে নিয়ে এসো। আমি তার মুখ থেকে শুনতে চাই তিনি কি চান। আসলে গ্রামে গঞ্জে ডাকাতের বিপদ যেমন থাকে, আবার অন্যরকম বিপদও থাকে। সেই রকম কোনো বিপদে তিনি পড়েন তো উদ্ধার পাওয়া শক্ত। ওই যে মায়ার রাজ্যের কথা বলেছিলাম, সেই মায়ার জগতে যদি তাকে জড়িয়ে ফেলা হয়, মানে ডাকিনী হাকিনীর মায়ায় যদি তিনি পড়ে যান, তো খুবই কঠিন ব্যাপার হবে। আমার নিজেরই এমন অভিজ্ঞতা হয়েছিল একবার। ওই যে প্রথমে যে কথা বলছিলেন, একটা কুটিরে একজন গ্রাম্য মহিলা বসে আছে আর আপনি দেখলেন, তারপরে কি হল? হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি। সে তো আমাকে তার ঘরে ডেকে খুব যত্ন আত্তি করলো, রান্না করে খাওয়ালো। কিন্তু রাত নেমে আসার পর তার অন্য চেহারা। সে এক ডাকিনী। মানুষকে মায়ায় বশ করে তাদের মেরে ফেলাই তার কাজ। তারপর সেই মৃতদেহ নিয়ে সে কি করে তার তোমাদের আমি বলবো না। তবে আমি বেঁচে গিয়েছিলাম কারণ আমি আগেই শ্মশানে রাত কাটিয়েছি, মাতু পাগলির সংস্পর্শে এসেছি। কি করে বেঁচে গেলেন সেটাই বলুন না। তোমাদের তো আগেই বলেছি, যদি কোনো অশুভ আত্মা কাছাকাছি থাকে তাহলে আমি তার গন্ধ পাই। আমি সেই গ্রাম্য রমণীর কুটিরে ঢোকার পর থেকেই একটা গন্ধ পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কোথা থেকে গন্ধটা আসছে। সেই কুটিরের পেছনে একটা ডোবা ছিল, সেখান থেকেই হয়তো গন্ধটা আসছে, এটা অনুমান করেছিলাম। সেটা ভেবেই রাতে খাবার খাওয়ার পর ঘুমও এসে গিয়েছিল, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখি সে আমার মাথার কাছে বসে আছে। তখন তার ভয়ঙ্কর পিশাচিনী রূপ, আঙুলে বড় বড় নখ, মাথার চুল খোলা,
বড় বড় চোখ, মুখের দুপাশে দুটো সদন্ত, লক লক করছে জিভ। অন্য কেউ হলে তো সেই চেহারা দেখেই জ্ঞান হারাতো, কিন্তু আমি কোনো রকমে মন্ত্রতন্ত্রের জোরে পালাতে সক্ষম হই। সেই রাতেই অন্ধকার রাস্তা দিয়ে ছুটতে ছুটতে পাশের গ্রামে এসে উপস্থিত হয়েছিল। পরে শুনেছিলাম ওইদিকে কেউ নাকি যায় না। আমার মতো দুই একজন পথিক পথ ভুল করে ওদিকে গেছে। অনেকদিন পর তাদের হাড়গোড় পাওয়া গেছে নদীর ধারে বা জঙ্গলের মধ্যে। আপনি তো ভয়ে ধরিয়ে দিলেন মশাই। এখানেও যদি এইরকম কিছু হয়? সেটাই তো চিন্তার। জাগে, এখন থেকে এত চিন্তা করে লাভ নেই। ওনাকে সাবধানে যেতে বলো, আর অফিসের কাজে তো ওনাকে একাই যেতে হবে, তাই না? আমরা তো দল বেঁধে ওনার সাথে যেতে পারি না। তুমি শুধু উনি ঠিক কোথায় যাচ্ছেন সেই ঠিকানাটা লিখে রেখো। সব থেকে ভালো হয় ওনাকে যদি এখানে একবার আনতে পারো। সেটাই তো ভেবেছিলাম, কিন্তু উনি আজকে কি একটা জরুরি দরকারে বেরিয়ে গেলেন। বেশ, তাহলে চলো কিশোরী, এখন ওঠা যাক। আজ আর গল্প হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ চলো, বা আমারও একটু তাড়া আছে। তাছাড়া মামা ফিরেছে কিনা জানি না, মামার সাথে কথা বলতে হবে। আমরা তারানাথের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে শুক্রবার কিশোরী আমার বাড়ি এসে হাজির। সে বলল, শোনো বিভূতি, একটা বিশেষ দরকারে তোমার কাছে এলাম। আমার যেই মামা, যিনি পোস্ট অফিস পরিদর্শনে যাবেন বলে তোমাদের কাছে গল্প করেছিলাম, তিনি সেখানে গেছেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল তিনি ফেরেননি। তিনি আমাকে বলেছিলেন তিনি 3 দিনের মধ্যে না ফিরলে যেন আমরা তার খোঁজ করি। আমি তার অফিসে গিয়েছিলাম, সেখানেও তার কোনো খোঁজ নেই। তাহলে কি হলো বলো তো? আমাদের একটু খোঁজ নেওয়া দরকার, কি বলো? আচ্ছা শোনো, চলো একটু ঠাকুরমশাইয়ের বাড়ি যাই। তিনিও যদি আমাদের সঙ্গে যান তো ভালো হয়। চলো তাহলে ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে তাকে সংবাদটা দিই, দেখি তিনি কি বলেন। আমরা দুজন ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে দেখি তার বাড়ির দরজা খোলাই রয়েছে। আমরা একটু ঠেলা দিয়ে সেটা খুলে ঘরে ঢুকে পড়লাম। ঠাকুরমশাই বলল, এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষায় ছিলাম। আপনি জানতেন আমরা আসব? অবশ্য আপনি অনেক কিছুই আগাম অনুমান করে নেন, আমরা জানি, তাই এখন আর অবাকও হই না। শুনুন, এখন আমার সেই মামা যিনি পোস্ট অফিস পরিদর্শনে গিয়েছেন, তিনি না এখনো ফেরেননি। তাই আমরা তার খোঁজে যাব মনস্থ করেছি। আপনি কি যাবেন আমাদের সঙ্গে? যেতে তো হবেই এখন। আসলে তোমাকে আমি বলেছিলাম ওনাকে নিয়ে একবার আমার কাছে এসো, তাহলে আমি ওনাকে দেখে বুঝতে পারতাম কতটা বিপদ। তাহলে আর দেরি করে লাভ কি? আমিও তো ঠিক করেছিলাম মামাকে নিয়ে এখানে আসব, কিন্তু তার আগেই উনি তাড়াহুড়ো করে চলে গেলেন। আচ্ছা বেশ, আর দেরি না করে চলো কাল সকালেই যাওয়া যাক। পরের দিন ভোরের ট্রেনে যাওয়া ঠিক হলো। জায়গাটা হুগলি, ব্যান্ডেল লাইনে। আদি সপ্তগ্রাম স্টেশনে নেমে যেতে হবে গ্রামের দিকে। গ্রামের নাম চণ্ডীপুর। ট্রেন থেকে নেমে আমরা চণ্ডীপুরের বাস ধরলাম। চণ্ডীপুরে বাস থেকে নেমে আমরা দেখলাম জায়গাটা ফাঁকা ফাঁকা, একটা চায়ের দোকান রয়েছে, তার পাশ দিয়ে একটা মেঠো পথ নেমে গেছে। দুপাশে চাষের ক্ষেত, দূরে দূরে কয়েকটা কুটির, গাছপালাও দেখা যাচ্ছে, কিন্তু ঈষৎ ঝাপসা। চায়ের দোকানিকে জিজ্ঞেস করতে সে বলল যে পোস্ট অফিসে যেতে গেলে দুটো রাস্তা আছে, বড় চণ্ডীতলা পেরিয়ে ছোট চণ্ডীতলার রাস্তা ধরতে হবে। এখান থেকে অনেক দূর। আসলে ওই পোস্ট অফিসটা এর পরের গ্রাম কালিকাপুর থেকে কাছে। তবে ছোট চণ্ডীতলা থেকে একটা রাস্তা আছে, সেখান দিয়ে গেলে কাছে হবে, কিন্তু ওই রাস্তাটা ভালো না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিলাম, আমাদের পক্ষে যেটা কাছের হবে সেই রাস্তা ধরাটাই ভালো। কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিশোরীর মামা মানে বিধুশেখর বাবুর খোঁজ নেওয়াটা দরকার। গ্রামের ভেতর দিয়ে রাস্তা, আমরা হাঁটতে শুরু করলাম। হাট বাজার পেরিয়ে ছোট চণ্ডীতলার রাস্তায় এসে পড়লাম। এবার গ্রামের শেষ, লোকজন নেই, দুপাশে শুকনো মাঠ। এই মাঠ পেরিয়ে বোধহয় পোস্ট অফিসের রাস্তা পড়বে। আমরা মেঠো পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যত যাচ্ছি
তত যেন পথ গুলিয়ে যাচ্ছে। কোনো দিকে দিশে পাচ্ছি না, কোনো লোকজন নেই এই পথে, ফলে ভুল করলেও কাউকে জিজ্ঞেস করতে পারবো না। কিশোরী বলল, কি ঠাকুরমশাই, পথ ভুল করলাম নাকি? রাস্তা যেন শেষই হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, কোথায় যে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, তবে জায়গাটা আমার চেনা চেনা লাগছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এবার কোন দিকে যাবো বলুন তো ঠাকুরমশাই? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ ঠাকুরমশাই, ক্লান্ত হয়ে গেছি। একটু বিশ্রাম না নিলে আর পা চলবে না। সে কোন ভোরে বেরিয়েছি, মামাকে খুঁজতে এসে শেষে আমরাই না হারিয়ে যাই। আমার তো সন্দেহ হচ্ছে আমরা ঠিক পথে যাচ্ছি কি না। এখন তো আর চাষের ক্ষেতও দেখা যায় না হে। সামনে মাঠ, তারপরে কিছু শুকনো গাছপালা, তার পেছনে দুটো তিনটে কুটির দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই তো মাঠের ওই দিক দিয়ে ঘুরে গেলেই কুঠিরগুলো। আমার তো মনে হচ্ছে ওখান থেকেই আবার একটা গ্রাম শুরু হচ্ছে। চলো তাহলে ওই গ্রামের দিকে যাওয়া যাক। কোনো ইদারা দেখলে সেখান থেকে একটু জল খেয়ে নেব। গলাটা একদম শুকিয়ে গেছে, আর পারছি না। আমরা ওই কুটিরগুলোর দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু একটু এগিয়ে গিয়েই একটা বড় বটগাছের সামনে দাঁড়িয়ে গেল ঠাকুরমশাই। বলল, বিভূতি, কিশোরী, তোমরা দাঁড়াও, আমার মনে একটা সন্দেহ জাগছে। ঠাকুরমশাই চলুন না ওই কুটিরগুলোর দিকে, ওখানে নিশ্চয়ই লোক আছে বলে মনে হচ্ছে। ওদের জিজ্ঞেস করা যাক। এই বট গাছটা আমি আগেও দেখেছি। এইখানে কি আমি আগে এসেছিলাম? আর এটাই কি সে জায়গা যেখানে সেই কুটিরটা ছিল? কিশোরী, দাঁড়াও। ঠাকুরমশাই আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু কিশোরী হনহন করে হাঁটছিল। ঠাকুরমশাই তাকে থামতে বললেও সে থামল না। সে আমাদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। ঠাকুরমশাই বলল, চলো পা চালিয়ে, কিশোরী অনেকটা এগিয়ে গেছে। আমরা গাছপালার পাশ দিয়ে ওই কুটিরগুলোর দিকে এগিয়ে গেলাম। বেশ অনেকগুলো কুটির রয়েছে, কিন্তু সেগুলো ভাঙাচোরা। তিনটে কুটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে লোক বাস করে বলে মনে হলো। কিশোরী গিয়ে একটা কুটিরের দাওয়াতে বসে পড়ল। আমি বললাম, কি হলো হে, জানা নেই চেনা নেই বসে পড়লে? একটু বিশ্রাম নিচ্ছি। গ্রামের লোকেরা খুব অতিথি পরায়ণ হয়, কেউ কিছু মনে করবে না। দেখো না, দেখে ঘরে কেউ আছে কিনা। ঠাকুরমশাই, আপনিও বসুন এখানে। ঠাকুরমশাই কিশোরীর কথার জবাব না দিয়ে গম্ভীর মুখে এদিক ওদিক চেয়ে দেখছিলেন। আমি ডাকলাম, ঘরে কেউ আছেন? শুনছেন? কেউ এলো না। আবার ডাকলাম, তাও কেউ এলো না। আশেপাশে কুটিরগুলোর দিকে তাকিয়ে মনে হলো সেগুলো পরিত্যক্ত। তাহলে ওই গ্রামে কি কেউ থাকে না? হয়তো আগে ছিল, কিন্তু সবাই এখন চলে গেছে, এরকমই মনে হলো। এমন সময় একজন গ্রাম্য মহিলা বেরিয়ে এসে বলল, ও বাবুরা, আপনারা এসে গেছেন? আমরা আপনাদের জন্যই অপেক্ষায় ছিলাম গো। বসো বসো, তোমরা জল টল খাও। আমরা তার দাওয়ায় বসলাম। ঠাকুরমশাই তখনও বসেননি। তিনি কুটিরটার একপাশে গিয়ে কি যেন দেখছিলেন। ওই মহিলা আমাদের কয়েকটা বাতাসা নিয়ে এসে জল দিল। আমরা বাতাসা মুখে দিয়ে জল খাচ্ছি, এমন সময় ঠাকুরমশাই এসে বলল, বাহ, তোমরা দেখছি খেতে শুরু করে দিয়েছ। জানাশোনা নেই, অচেনা জায়গা, খেতে দিলে আর খেয়ে নিলে। এভাবেই বিপদে পড়ো তোমরা। আমাদের জল দিয়ে মহিলা ঘরে চলে গিয়েছিল। এই সময় মহিলা আবার বাইরে আসতে গিয়ে দরজার কাছে থমকে দাঁড়াল। ঠাকুরমশাইকে দেখে তার ঘুমটা আরো টেনে দিল। তারপর বলল, বসেন গো বাবু, আমি আপনার জন্য একটু জল আনছি। ঠাকুরমশাই বলে উঠল, না না, আমি কিছু খাবো না, তোমরাও চলো, চলো এখান থেকে। কিশোরী ততক্ষণে দাওয়াতে শুয়ে পড়েছে। সে ঘুম জড়ানো গলায় বলল, আমি আর যেতে পারবো না, ঘুমিয়ে নি, তারপর যাব। আমারও তখন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। আমিও বললাম, আমি একটু ঘুমিয়ে নি ঠাকুরমশাই,
শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। কানে এলো ঠাকুরমশাই ডাকছে, বিভূতি, বিভূতি। ওফ, এরা আমাকে বিপদে ফেলে দিল। এই শোনো, কি নাম তোমার? তোমার মতলবটা কি? কি খাইয়েছো এদের? কি আবার খাওয়াবো, ওরা তো নিজেরাই ঘুমিয়ে পড়লো। তুমিও এসো না, এসো ঘরে এসো। তুমি ঘরের বাইরে এসো, তোমার ঘরে আমি যাব না। আমার ঘরে তো তোমাকে আসতেই হবে, অনেকদিন পর এলে তুমি। আমি তোমার অপেক্ষায় ছিলাম গো। দেখো আমারে চিনতে পারো কি না? আমি কমলি, মনে আছে আমার কথা? কমলি? না, জানি না, চিনি না তোমাকে। আহ, কি তীব্র দৃষ্টি তোমার! তুমি কে? তুমি তো কোনো মানুষ নও, তুমি ডাকিনি। কোন মায়ায় জড়াচ্ছ আমাদের? উফ, চারিদিক অন্ধকার হয়ে আসছে কেন? কালো মেঘ যেন মাটিতে নেমে আসছে। উফ, কি কত গন্ধ চারিদিকটায়! নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। কতক্ষণ পরে চোখ মেলে তাকালাম জানি না। চোখের পাতা এখনো ভারী হয়ে আছে, গা হাত পা আড়ষ্ট। কে যেন ধাক্কা দিচ্ছে আমার গায়ে। কিশোরী বলল, বিভূতি, 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 ওঠো। কে? কিশোরী? এই আমরা কোথায় বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি না। একটা অন্ধকার ঘরে রয়েছি, আমিও তো ঘুমাচ্ছিলাম। ঘুম ভেঙে দেখি এখানে রয়েছি, কিন্তু ঠাকুরমশাই কোথায়? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কি এখানে? ওফ, কি অন্ধকার! সত্যি ঘরটায় যেন জমাট বাঁধা অন্ধকার। এক হাত দূরের লোকও দেখা যাচ্ছে না। হঠাৎ একটা ক্ষীণ কণ্ঠস্বর কানে এলো, আপনারা কারা? আমার আমার কথাকে আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। কিশোরী আমার হাত খামচে ধরল। আমিও বুঝতে পারলাম না প্রথমে। কণ্ঠস্বরটা যেন ওই ঘরের মধ্যে থেকেই আসছে, কিন্তু যে কথা বলছে সে খুব দুর্বল বা অসুস্থ। বললাম, আপনি কে? আপনি কি এই ঘরেই আছেন? হ্যাঁ, আমি এই ঘরেই আছি, কিন্তু কিন্তু আমি বেশিক্ষণ বাঁচবো না। আর মরে যাব, এক্ষুনি মরে যাব। সে কি, আপনি মরবেন কেন? আপনি কি খুব অসুস্থ? আপনি কে? কি করে এলেন এখানে? কে? কিশোরী, কিশোরী, আমি আমি তোমার বিধু মামা। আমাকে আমাকে বাঁচাও কিশোরী। আমাকে আমাকে এখানে ওরা আটকে রেখেছে। বিধু মামা? আপনি কি করে এখানে? কারা আপনাকে আটকে রেখেছে এখানে? আপনি কি খুব অসুস্থ নাকি? কি হয়েছে আপনার? আপনাকে খুঁজতেই তো আমরা এখানে এসেছি। আমরা হাতড়ে হাতড়ে ঘরের কোণে চলে গেলাম। হ্যাঁ, ঠিকই একটা মানুষের শরীরে হাত লাগলো। বুকে হাত দিয়ে দেখলাম বুক খুব আস্তে আস্তে ওঠানামা করছে। বললাম, সত্যি আপনার শরীর খুব খারাপ মনে হচ্ছে, কিন্তু কি হয়েছে আপনার? কষ্ট। ও ও আমাকে বাঁচতে দেবে না। আর আর কদিন তারপরেই আমি শেষ। হ্যাঁ। না না, আপনাকে মরতে দেব না। বলুন কি হয়েছে আপনার, আমরা কিছু করবই। তোমরা এখান থেকে পালাও কিশোরী, না হলে তোমরাও বাঁচবে না। ও ডাকেনি, পিশাচ তোমাদের রক্ত শুষে নেবে। পালাও তোমরা, পালাও। না 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 না, কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের সাথে ঠাকুরমশাই আছেন। ঠাকুরমশাই, আপনি কোথায়? হঠাৎ করে দরজা খুলে গেল।
এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের ভিতরটাকে যেন কাঁপিয়ে দিল। তবে একটা যেন ঝাপসা আলো কোথা থেকে আসছে। আমরা কোথায় আছি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ একটা মহিলা কণ্ঠের বীভৎস আওয়াজ আমাদের যেন হাড় কাঁপিয়ে দিল। আসছি, আমরা আসছি, আজই তোদের শেষ দিন। কে তুমি? আমাদের ছেড়ে দাও। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ক্ষতি করেছিস, অনেক ক্ষতি করেছিস। তোদের জন্য আমরা মুক্তি পাইনি, বুকের মধ্যে আমাদের প্রতিশোধের আগুন জ্বলছে। একটা মহিলার শরীর অন্ধকারে আবছা দেখা গেল। মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখগুলো জলজল করছে, মাথার চুলগুলো উড়ছে। আমরা ভয়ে ঘরের কোণে সিঁটিয়ে বসে আছি। বিধু মামা বললে, শোনো, ও ও একজন পিশাচ। আর আর একটু রাত গভীর হলে রক্ত চোষা বাদরের রূপ ধরে ও আসবে, আর আর শরীর থেকে রক্ত চুষে খাবে। এই দেখো, এই দেখো, আমার আমার ঘাড়ের কাছে হাত দিয়ে দেখো, দুটো দাঁতের দাগ দেখতে পাবে তোমরা। এখানে দেখো, দেখো। আমি ভয়ে ভয়ে বিধু মামার ঘাড়ে হাত দিলাম। সত্যিই কেমন যেন দুটো ক্ষতস্থান রয়েছে ঘাড়ের কাছে বলে মনে হলো। তাতে চ্যাট চ্যাট করছে রক্ত। কিন্তু আমাদের তো এখন এত ভয় পেলে চলবে না। নিজেদের বাঁচাতে হলে সাহস দরকার। বিধু মামা মেঝেতে শুয়ে আছে, তার ওঠার ক্ষমতা নেই, আর কিশোরী জড়সড় হয়ে বসে আছে। আমাকে সাহস সঞ্চয় করতেই হবে। আমি বললাম, এই দেখো, কে তুমি আমরা জানি না, আর জানতেও চাই না। তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দরজা থেকে সরে দাঁড়াও, আমরা বেরিয়ে যাব। কি বেরিয়ে যাবে? আজ পর্যন্ত কেউ এখান থেকে বেরিয়ে যেতে পারেনি। এই কুমড়িকে এড়িয়ে সবাইকে শেষ করেছি, তোদের কেউ ছাড়বো না। তার হাসির শব্দে আমাদের হাড় হিম হয়ে গেল। আমার গা ঘামে ভিজে গেছে, গলাটা শুকিয়ে আসছে। তবে কি এখানেই আমাদের শেষ? বিধু মামা যেটা বলছে সেটাই কি সত্যি হবে? কিন্তু ঠাকুর মশাই কোথায়? আমাদের বিপদের মধ্যে দেখেও তিনি কেন আসছেন না? তার তো এইসব পিশাচ ভূত প্রেত কি করে তাড়াতে হয় জানা আছে। তাহলে কি তিনি আমাদের ফেলে চলে গেলেন? ঘরের দরজার কাছে আরো কারা যেন ঘোরাঘুরি করছে। কারো শরীর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তারা কেউ এখনো পর্যন্ত ঘরে প্রবেশ করেনি। কিশোরী আমাকে ফিসফিসিয়ে বলল, বিভূতি, ঠাকুর মশাইকে ডাকো। ঠাকুর মশাই ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। কোথায় ঠাকুর মশাই? ওরা ঠাকুর মশাইকেও আটকে রেখেছে কোথাও। না হলে সে আসছে না কেন বলো তো? না না না, ঠাকুর মশাইকে ওরা আটকে রাখতে পারবে না। ঠাকুর মশাই ঠিক আসবে, ঠিক আসবে, দেখুন। হঠাৎ দুম করে দরজা বন্ধ হয়ে গেল। আবার ঘরের মধ্যে জমাট বাঁধা অন্ধকার ফিরে এলো, কিন্তু মনে হচ্ছিল বাইরে যেন কারা দুমধাম করে হাঁটছে। আমি উঠে গিয়ে হাতড়ে হাতড়ে দরজাটা পেলাম। দরজাটা অল্প খুলে বাইরে তাকালাম। সর্বনাশ! বাইরে শয়ে শয়ে বাঁদর উড়ছে, আর কাদের অশরীরী ছায়া দেখা যাচ্ছে। আমি দরজা খুলে মুখটা বাড়াতেই বাদুরগুলো যেন আমার দিকে তেড়ে এলো। কি ভয়ঙ্কর! আরো ভয়ঙ্কর একটা মুখ আমি বাদুরগুলোর পিছনে দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম, কিন্তু দরজায় তো হুড়ুকও নেই। যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। এখন বসে বসে মৃত্যুর প্রতীক্ষা করা ছাড়া আর যেন কোনো কাজ নেই। ঠাকুর মশাই অনেক দিন আগে আমাকে বলেছিল, যদি খুব বিপদে পড়ি তাহলে যেন আমি এক মনে তাকে ডাকতে থাকি। তিনি কোনো না কোনো উপায় বার করবেনই। আমি তাই করতে শুরু করলাম। কিশোরী আর বিধু মামার কোনো সাড়া শব্দ পাচ্ছি না।
তারা জ্ঞান হারিয়ে ফেলেছে কিনা বুঝতে পারছি না। তাও কিশোরীকে নিচু স্বরে বললাম, ঠাকুর মশাইকে মনে মনে ডাকো কিশোরী। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, চিৎকার করলেই ওরা ঢুকে আসবে। এইভাবে কতক্ষণ প্রায় দম বন্ধ করে বসেছিলাম জানি না। হঠাৎ কানের কাছে ঠাকুর মশাইয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। বিভূতি, বিভূতি ওঠো, চলো বাইরে। ঠাকুর মশাই, আপনি এসেছেন? কোথায় ছিলেন আপনি? আমরা এদিকে প্রায় মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছি। ঠাকুর মশাই আমার পিঠে হাত দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করলেন। ওদিকে কিশোরী আর বিধু মামার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ঠাকুর মশাইকে আমি অন্ধকারে দেখতেও পাচ্ছি না। সে আমার হাতটা ধরে টানছে, উঠতে বলছে, কিন্তু আমার মাথায় হঠাৎ একটা কথা বিদ্যুৎ চমকের মতো মনে হলো। আমার হাত ধরে যে টানছে সে যদি ঠাকুর মশাই না হয়, যদি পুরোটাই ডাকিনীর মায়া হয়। আমি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে বললাম, না 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 না, আমি যাবো না আপনার সঙ্গে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনি ঠাকুর মশাই নন। তাও সে আমার হাতটা টেনে ধরে বাইরে নিয়ে যাবার চেষ্টা করলো। আমি আর কোনো উপায় না দেখে চিৎকার শুরু করলাম, কিশোরী, কিশোরী, বাঁচাও আমাকে, ঠাকুর মশাই! এমন সময় দরজায় কার ছায়া দেখা গেল। সে কি যেন আমাদের দিকে ছুঁড়ে দিল, আর তার গলা শুনতে পেলাম, বিভূতি, কিশোরী, তোমরা একপাশে সরে যাও, তোমাদের কোনো ভয় নেই, আমি এসে গেছি। বাইরের দরজা দিয়ে যে ঝাপসা আলো আসছিল তাতে দেখতে পেলাম আসল ঠাকুর মশাই ভণ্ড ঠাকুর মশাইয়ের দিকে কি যেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর নকল ঠাকুর মশাই চিৎকার করছে। শীঘ্রই তার নকল রূপ খসে পড়ল। সেই ডাকিনী কমলি, সে চিৎকার করে বলে উঠল, তুই আমাকে আবার হারিয়ে দিলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। তোর শেষ আমার হাতেই হবে। বারবার তুই পালাতে পারবি না। সে দৌড়ে দরজাতেই বেরিয়ে গেল। এবার ঠাকুর মশাই আমার কাঁধে হাত দিয়ে বললেন, তুমি ঠিকই ধরেছিলে, ও ডাকিনী সব রকম রূপ ধারণ করতে পারে। তুমি যদি ওর সাথে বাইরে চলে যেতে, তোমাকে আর বাঁচানো যেত না। কিন্তু ঠাকুর মশাই, আপনি কোথায় ছিলেন? আমরা আপনাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি লুকিয়ে পড়েছিলাম অন্য একটা কুটিরে, কিন্তু ওই ডাকিনীর হাত থেকে রেহাই পাওয়া কিন্তু খুব শক্ত। সে ঠিক বুঝে গিয়েছিল আমি কোথায় আছি, কিন্তু আমি নিজের দেহ বন্ধন করে নিয়েছিলাম, তাই সে আমাকে ছুঁতে পারেনি। আচ্ছা, উনি কে? উনি তো কিশোরীর বিধু মামা। আর কিশোরী মনে হয় ভয়ে জ্ঞান হারিয়েছে। তবে বিধু মামা খুব অসুস্থ। অনেকদিন ধরে তাকে এই ঘরে আটকে রাখা হয়েছে। কিশোরী, কিশোরী, চোখ খোলো, আমি এসে গেছি। কিশোরী। কে ঠাকুরমশাই? আপনি এসেছেন? কোথায় ছিলেন আপনি? ওরা আমাদের আটকে রেখেছে, আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আরে এত ভয় পেলে চলে? বিপদের সময় মনকে শক্ত করতে হবে। আর আমরা এখানে যে কারণে এসেছি সেটা তো সফল হয়েছে। বিধু মামাকে তো পেয়ে গেছো, এবার এখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। অত ভেঙে পড়ো না। কিন্তু বিধু বাবু, আপনি কি হাঁটতে পারবেন? হাঁটতেই হবে, হাঁটতেই হবে, যেতে হবে আমাকে। আমি আমি এখানে এসে কি করে যে এই ঘরে আটকে গেলাম জানি না। আর ওই ওই মায়াবী ডাকিনী আমাকে আমাকে কিভাবে যেন বশ করে ফেলেছে। কিন্তু কিন্তু ও আমাকে মেরেও ফেলছে না। তবে 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 আমার শরীর রক্ত শূন্য হয়ে যাচ্ছে, ক্রমশ রক্ত শূন্য হয়ে যাচ্ছে। ওরা ডাকিনি, ওরা মানুষকে এইভাবেই মেরে ফেলে। প্রথমে মায়ার বাঁধনে বেঁধে ফেলে, তারপর আস্তে আস্তে মানুষের শরীরটা ছিবড়ে করে ফেলে দেয়। এই কুটিরগুলোর পেছনে একটা পুরনো ডোবা আছে না, সেখানে খুঁজলে অনেক মানুষের হাড়গোড় পাওয়া যাবে।
কিন্তু কেন? আর তাছাড়া এরকম জায়গা সত্যিই আছে এটা বিশ্বাস করা শক্ত। তার মানে আগের ঘটনাগুলো সবই সত্যি। পোস্ট অফিসে যাওয়ার জন্য যারা এই রাস্তা ধরতো তারা কেউ আর ফিরে আসতো না। ওই ডাকিনী তার মায়ার বশে ভুলিয়ে তাদের মেরে ফেলতো। কিন্তু কিন্তু কেন? কারণ তো একটা আছেই। আমি তোমাদের বলেছিলাম না যে আমার জায়গাটা চেনা চেনা লাগছে। আসলে আমার যৌবন বয়সে আমি একবার এই পথে এসেছিলাম আর ওই ডাকিনীর পাল্লায় পড়েছিলাম। সে আমাকে কামনা করেছিল, তার মায়ায় বশ করে সে আমায় এখানে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকমে তার হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিলাম। কিন্তু সে ভোলেনি আমার কথা, ঠিক আমাকে চিনতে পেরেছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত বছর কেটে গেছে তাও সে ডাকিনী হয়ে আজও এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। এত বছরেও তার মুক্তি ঘটেনি। আমরা চুপ করে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম। এমন সময় বিধু মামা বলল, আমি এই অঞ্চলে আসার আগে এই জায়গা সম্বন্ধে একটা খোঁজ খবর করেছিলাম। আসলে আমি যে জায়গায় যাই সেখানের ইতিহাস নিয়ে একটু চর্চা করি। এটা আমার একটা নেশাও বলতে পারেন। এই অঞ্চল আগে একটা সমৃদ্ধ জনপদ ছিল। হুগলি নদীর ধারে অবস্থিত হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য হতো খুব। কিন্তু জাহাজে করে পর্তুগিজ জলদস্যুরা আসার পর এখানকার গ্রামবাসীদের ওপর খুব অত্যাচার শুরু হয়। আর এখানকার স্থানীয় জমিদারকে মেরে তারাই এখানে রাজত্ব শুরু করে। কিন্তু পরে হুগলি নদীতে পলি পড়ে জাহাজ যাতায়াত বন্ধ হয়ে যায়। তখন তারাও এখান থেকে অন্য জায়গায় চলে যায়। কিন্তু গ্রাম জনশূন্য হয়ে যায়। বিশেষভাবে তারা মেয়েদের উপর অত্যাচার করে তাদের বন জঙ্গলে ফেলে দিত। বহু মানুষের কোনো সৎকার পর্যন্ত হয়নি। মাটি খুঁড়লে এখানে বোধহয় অনেক মানুষের হাড়গোড়ও পাওয়া যাবে। এই হলো এখানকার ইতিহাস। বুঝেছি। তাই বোধ হয় এখানে আর কোনো গ্রাম গড়ে ওঠেনি। আর তাছাড়া নদীও অন্যদিকে সরে যাবার জন্যে জলের অভাব ঘটেছিল। কিন্তু সেই সব মৃতদেহ যাদের সৎকার হয়নি তারা প্রেতাত্মা হয়ে এখনো এখানে রয়ে গেছে। আর যাদের খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলা হয়েছিল তারা ওই কমলি ডাকিনীর মতো রূপ ধারণ করে বুকে প্রতিশোধের আগুন নিয়ে ঘুরে বেড়ায়। এই অঞ্চলে খুব কম মানুষজন আসে, কিন্তু দৈবাত যারা এসে পড়ে তারা এদের হাতে ধরা পড়ে যায়। দেখো, এইসব প্রেতাত্মারা জানে মানুষরা তাদের ওপর অত্যাচার করে মেরে ফেলেছিল, তাই মানুষদের ওপর এদের খুব আক্রোশ। কিন্তু আমরা এদের হাত থেকে মুক্তি কি করে পাবো? এখন ওসব আগেকার ইতিহাস বাদ দিয়ে আমরা কি করে মুক্তি পাবো সেটা বলুন। কিশোরী অধৈর্য হয়ে কথাগুলো বলল, ঠিকই তো, আমাদের এখন যা অবস্থা এসব শোনার মতো ধৈর্য নেই। এখন তো জীবন মরণ সমস্যা। বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একটা ব্যবস্থা করুন। ওই কমলি ডাকিনীর হাত থেকে কি করে বাঁচা যায় একটু ভেবে দেখুন। শোনো,
এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। শুনতে পাচ্ছ বাইরের ধূপধাপ আওয়াজ? ওরা অপেক্ষা করছে কখন আমাদের হাতের নাগাল পাবে। একসঙ্গে এতগুলো মানুষ এরা পায় না সহজে। আর বহু বছরের খিদে আর প্রতিশোধের আগুন এরা বয়ে বেড়াচ্ছে। আমি ভাবছি কি করে এদের চিরকালের জন্য মুক্তি দেওয়া যায়। মৃত ব্যক্তির আত্মা যখন প্রেতজনি প্রাপ্ত হয় তখন তার মুক্তি না ঘটা অবধি সে খুঁজতে থাকে কি করে জীবজগতের ক্ষতি সাধন করবে। সেই আত্মার মুক্তি না ঘটলে চিরকাল যুগ যুগ ধরে এই ঘটনা ঘটতে থাকবে। আমিও আগেরবার কোনো রকমে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘটনাচক্রে আবার সেই একই বিপদের মধ্যে পড়লাম। আচ্ছা, আমরা রাতটা কোনো রকমে কাটিয়ে দিনের বেলাতেও এখান থেকে পালিয়ে যেতে পারি, কিংবা দিনের বেলা আপনি একটা যাগযজ্ঞ করতে পারেন, তাহলে হয়তো কিছু একটা হতে পারে। উফ, থামো। এই পরিবেশে যজ্ঞ করব কি করে? যজ্ঞের উপাচার কোথায় পাবো? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, মাথা ঠান্ডা করে ভাবতে দাও। আর দিনের বেলা পালাবে বলছো? কমলি ডাকিনি তো তোমাদের দিনের বেলাতেই মায়াবী রূপ ধরে তোমাদের তার ঘরে আটকে রেখেছিল, তাই দিনের বেলা উপায় নেই। কিন্তু তাহলে কি হবে? এইভাবে ভয়ে ভয়ে কদিন কাটাবো? এখন আপাতত একটা রক্ষা কবচের ব্যবস্থা করেছি আমাদের সুরক্ষার জন্যে, না হলে এতক্ষণ টিকে থাকতে পারতে নাকি। এখন চুপচাপ থাকো, বেশি ব্যস্ত হয়ে কোনো বিপদ জেগে এনো না। ঠাকুরমশাইয়ের গম্ভীর গলার স্বরে আমরা চুপ করে গেলাম। সত্যি এখন ঠাকুরমশাইয়ের ওপর ভরসা না করা ছাড়া আর কোনো উপায় নেই। ঘরের মধ্যে সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম ঠাকুরমশাই আমাদের পাশ থেকে উঠে গেলেন। একটু শুনতে পেলাম তার কণ্ঠস্বর। ভয় পেও না, আমি এখানেই আছি। আমি একটু ধ্যানে বসবো, তোমরা কেউ কোনো কথা বলো না। কত সময় ঠাকুরমশাই ধ্যান করবেন জানি না। এই অন্ধকার ঘরের মধ্যে বসে কিছু করারও নেই। মাঝে মাঝে জানলা দরজাগুলো দুমদাম করে খুলছে আর বন্ধ হচ্ছে। যদিও ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, তবু মনে হয় বাইরে কারা যেন ঘোরাঘুরি করে। হঠাৎ জানলার কাছে একটা বাদুড় যেন ঘরে ঢোকার চেষ্টা করছে, ডানা ঝাপটাচ্ছে প্রবলভাবে, তবে সে ঢুকতে পারল না। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রতি মুহূর্তেই আশঙ্কা করছিলাম বন্ধ দরজাটা খুলে যাবে এইক্ষুনি। এইভাবে কতটা সময় কাটলো জানি না। হঠাৎ ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পেলাম। বিভূতি, কিশোরী, তোমরা এখানে থাকো, আমি বাইরে যাচ্ছি। সে আমাকে ডাকছে, তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। ঠাকুরমশাই দরজা খুলে বেরিয়ে গেলেন। তার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। কিশোরী আর বিধু মামার কোনো সাড়া শব্দ পেলাম না। ঘুমিয়ে পড়েছিল কিনা জানি না। আমারও চোখে কখন তন্দ্রা এসেছে সেটাও বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙল তখন জানলা দরজার ফাঁক ফোকর দিয়ে আলো আসছে। তাতে যেটুকু আলো আসছে বুঝলাম ঘরটা বেশ বড়, তবে একটা দিক সুড়ঙ্গের মতো ভিতরে চলে গেছে যেন। কিশোরী আর বিধু মামা মেঝেতে শুয়ে ঘুমোচ্ছে। আমি আস্তে আস্তে উঠে এসে দরজাটা অল্প খুললাম। বাইরে আবছা ভোরের আলো, কিন্তু কোনো পাখির ডাক নেই। চারিদিক নিঝুম, নিস্তব্ধ। আমি দরজা খুলে বাইরে পা দিলাম। ভোরের শিরশিরানি ঠান্ডা বাতাস আমার শরীরের ওপর দিয়ে বয়ে গেল। দূরের মাঠের ওপর ঝাপসা কুয়াশা, গাছগুলো স্থির। প্রথমে কিছুই ভালো করে ঠাওর হলো না। কুটিরের সামনেটা ফাঁকা। গতকাল রাতে যে এখানে দাপাদাপি হচ্ছিল তার কোনো চিহ্ন নেই। কুটিরের দাওয়া থেকে নেমে একটু এগিয়ে যেতেই নজরে এলো বটগাছতলায় কি যেন বসে আছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম আমার অনুমানই সত্যি, ঠাকুরমশাই। তিনি কি সারা রাত এখানেই ছিলেন? একটু এগিয়ে যেতে আরো আশ্চর্য হলাম। একটা নারী মূর্তি মাটির ওপর শুয়ে রয়েছে। এ কি? এ তো কমলি।
আমি কি করব বুঝতে না পেরে দাঁড়িয়েছিলাম সেখানেই। একটু পর ঠাকুরমশাই চোখ খুলে তার ঝোলার থেকে কি একটা বার করে আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, শোনো বিভূতি, এই দুটো হলো চকমকি পাথর, এই দুটো ঘষে আগুন জ্বালাও। আমার হাতে দুটো পাথর দিয়ে ঠাকুরমশাই নিজে কমলির শরীরটার চারপাশে ঘুরতে ঘুরতে কি একটা যেন মন্ত্র বলতে শুরু করলেন। তারপর তিনি মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালা, শুকনো পাতা নিয়ে এসে কমলির শরীরটার ওপর চাপিয়ে দিলেন। শেষে ঝোলার থেকে কি একটা বার করে শুকনো ডালপালার উপর ছিটিয়ে দিলেন। এদিকে আমি চকমকি পাথর দুটোকে ঘষে আগুন জ্বালাবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। ঠাকুরমশাই আমাকে বললেন, দাও ওটা আমার হাতে। তুমি কিশোরী আর বিধু বাবুকে ঘরের বাইরে ডেকে নিয়ে এসো। আমি যাবার আগেই দেখলাম কিশোরী বিধু মামাকে ধরে ধরে কুটিরের বাইরে নিয়ে আসছে। আমিও তাদের কাছে গিয়ে বিধু মামার হাতটা ধরলাম। ঠাকুরমশাইয়ের থেকে একটু তফাতে দাঁড়ালাম আমরা। বিধু মামা সেখানেই মাটিতে বসে পড়ল। ঠাকুরমশাই কিছু একটা মন্ত্র উচ্চারণ করছে। আমরা বুঝতে পারছিলাম না, তবে বুঝতে পারলাম চকমকি পাথরটা ঘষে কাঠে আগুন ধরিয়ে দিলেন তিনি। ঠাকুরমশাই আমাকে ডাকলেন, বিভূতি, কিশোরী, তোমরাও এসো। শুকনো ডালপালা চাপিয়ে দাও চিতাটার ওপর, আগুনটা জ্বলে উঠুক দাউ দাউ করে। আমরা আরও কিছু ডালপালা চাপিয়ে দিলাম চিতার ওপর। দেখতে দেখতে কালো ধোঁয়ায় চারিদিক ঢাকা পড়ে গেল। ভাঙা ভাঙা কুটিরগুলো ধোঁয়ায় ঢেকে গেল। চিতার আগুন থেকে ঠাকুরমশাই একটা জ্বলন্ত কাঠ ওই কুটিরগুলোর দিকে ছুঁড়ে দিলেন। কুটিরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে গেল। বেশ অনেকটা জায়গা জুড়ে আগুনের লেলিহান শিখা যেন আকাশ ছুঁতে চাইল। আমরা অনেকটা তফাতে চলে গিয়েছিলাম। সেখান থেকেই দেখতে পাচ্ছিলাম কমলির চিতাটাও দাউ দাউ করে জ্বলছে। বেশ কিছুক্ষণ ধরে আমরা সেই আগুনের দিকে তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম, পবিত্র অগ্নি যেন সমস্ত অপবিত্র অশুভ শক্তিকে পুড়িয়ে ছাই করে দেয়। কানে এলো ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর, চলো একটু জলের সন্ধানে যাওয়া যাক। ওই কুটিরগুলোর পেছনে একটা ডোবা আছে দেখেছিলাম, সেখান থেকে একটু জল নিয়ে আসা যাক। তাহলে এই চিতা ভস্যের ওপরে সেই জল ছিটিয়ে দেওয়া যাবে। আস্তে আস্তে অবশ্য ওই তাপ মাটি শুষে নেবে। এই আগুনের ভস্য মাটির সাথে মিশে নতুন মৃত্তিকার জন্ম হবে। তবু আমাদের পক্ষ থেকে ধরিত্রী মাকে ঠান্ডা করার জন্য একটু জল দেওয়া আবশ্যক। আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু অনেকটা জায়গা জুড়ে কুটিরগুলো এখনো চলছে। আমাদের অনেকটা হাঁটতে হলো ডোবাটার কাছাকাছি পৌঁছানোর জন্যে। কিন্তু কুটিরটার পেছনে পৌঁছানো মাত্রই সেখানকার মাটি ধসে আমরা নিচে পড়ে গেলাম। প্রথমে কে কোথায় গেলাম কিছুই বুঝতে পারলাম না। পরে ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর কানে এলো, কিশোরী, বিভূতি, বিধুবাবু, তোমরা সবাই আছো তো? হ্যাঁ ঠাকুরমশাই, আছি আছি, আমরা আছি, কিন্তু এ কোথায় এলাম? এটা একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গ ধরে আস্তে আস্তে এগিয়ে চলো দেখি। আমি তোমাদের সামনেই আছি। বিধুবাবুকে সাবধানে নিয়ে এসো। আমি, কিশোরী আর বিধু মামা একসাথে হাত ধরে যাচ্ছিলাম, কিন্তু ঢালু পথ, দুপাশে দেয়াল। সেই দেয়াল ধরে ধরে আমরা নিচু হয়ে অন্ধকারের মধ্যেই হাঁটতে লাগলাম। বেশ কিছুটা হাঁটার পর একটা আলোর আভা দেখতে পেলাম। সেই আলোতে দেখলাম ঠাকুরমশাই আমাদের আগে আগে যাচ্ছেন। আলোটা আস্তে আস্তে বাড়ছে। আমরা একটু পরেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলাম। একটু দূরে একটা নদী দেখা যাচ্ছে, যদিও সেই নদী প্রায় মজে গেছে বলে মনে হয়। বিধু মামার খুবই কষ্ট হচ্ছে হাঁটতে, তবুও তিনি কষ্ট করে বললেন, চলো চলো সবাই। এই এই নদীর কুল ধরেই হাঁটতে হবে। তাহলে তাহলে নিশ্চয়ই কোনো গ্রাম দেখা যাবে। আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু পায়ের তলায় কি যেন ফুটল। দেখলাম সবারই একই অবস্থা, পায়ের তলায় কি যেন ফুটছে। নরম মাটি সরিয়ে দেখলাম এখানকার মাটির নিচে
প্রচুর হাড়গোড়। ঠাকুরমশাই, এখানে কিসের এত হাড় পড়ে রয়েছে? চলে এসো সবাই, ওই হাড়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোনো একটা গ্রামে পৌঁছতে হবে। এই জায়গাটায় বেশ ঝোপঝাড় রয়েছে, ছোট বড় অনেক গাছও রয়েছে। কিশোরী বিধুমামা আর ঠাকুরমশাই একটু এগিয়ে গিয়েছিল। আমি হোঁচট খেয়ে পড়ে যাবার দরুন ভালো করে হাঁটতে পারছিলাম না। হঠাৎ মনে হলো একটা গাছের আড়াল থেকে ধুতি শার্ট পরা এক যুবক আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব চমকে গিয়েছিলাম। আমি তার দিকে তাকাতেই সে পিছন ফিরে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি কি চোখে ভুল দেখলাম? যাই হোক, এখান থেকে নদীর পাড় বেশ উঁচু হয়ে গেছে। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হলো। আস্তে আস্তে জঙ্গল শেষ হয়ে এলো, চোখে পড়ল নদীর ধারে ভাঙাচোরা বাঁধানো ঘাট, তারপরে চাষের জমি। একটা ছোট খাল পেরিয়ে অবশেষে আমরা একটা গ্রাম দেখতে পেলাম। সেখান থেকেই আমরা লোকজনকে জিজ্ঞেস করে চণ্ডীপুর পোস্ট অফিসে পৌঁছালাম। আমাদের দেখে সেখানের লোকজন খুব আশ্চর্য হয়ে গেল, কিন্তু ঠাকুরমশাই আমাদের বলেছিলেন কিভাবে এবং কোথা থেকে আমরা সেখান থেকে পৌঁছেছিলাম তা কেউ যেন না জানে বা কাউকে যেন না বলি। আমরা সেখানে একটু বিশ্রাম নিয়ে আমরা বাস রাস্তা ধরলাম এবং অবশেষে কলকাতায় পৌঁছালাম। সেদিন রাত হয়ে গিয়েছিল আর আমরা খুবই ক্লান্ত ছিলাম। সবাই যে যার জায়গায় চলে গিয়েছিলাম। ঠিক হলো পরের রবিবার তারানাথের বাড়িতে আমাদের আসর বসবে। পরের রবিবার আমি একটু আগেই গেলাম, সঙ্গে নিলাম 500 সিগারেটের প্যাকেট। কিন্তু গিয়ে দেখি কিশোরী আর বিধুমামা এসে হাজির। আরে তোমরা এসে গেছো? আমি ভাবলাম আমি বুঝি তাড়াতাড়ি এসেছি। তা বেশ বিধুমামা এখন ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। ওস, প্রাণটাই যেতে বসেছিল, তবে প্রাণে বেঁচে গেছি এই ঠাকুর মশাইয়ের কৃপায়। আর সেটা বুঝতে পেরেছি, তাই তো ঠাকুর মশাইকে প্রণাম জানাতে চলে এলাম কিশোরীর সাথে। হ্যাঁ, আমারও মাথার মধ্যে কেমন যেন সব তালগোল পাকিয়ে গেছে। কিভাবে যে কি হলো কিছুই বুঝতে পারছি না। ঠাকুরমশাই, আপনি একটু বুঝিয়ে বলুন না। বিভূতি, ঠাকুরমশাইকে একটা সিগারেট দাও। হ্যাঁ দাও, একটা সিগারেট ধরাই। একটা না হলে ঠিক আমেজটা আসছে না। গল্প বলবো আর তোমরা মিষ্টি নাও, বিধুবাবু এনেছেন। মিষ্টি তো খাবোই, যে বিপদের মুখ থেকে ফিরে এসেছি। কিন্তু ঠাকুরমশাই, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। কমলিকে আপনি চিতা সাজিয়ে একেবারে সৎকার করে দিলেন কি করে? সে কি নিজেই এসে একেবারে চিতায় শুয়ে পড়ল? না, সে তো সম্ভব নয়। কিভাবে কি হলো একটু বলুন তো। কমলিকে ওর ডাকিনী জীবন থেকে আমি মুক্তি দিলাম। সেই কতকাল আগে পর্তুগিজ দস্যুরা ওকে তুলে নিয়ে গিয়ে ওকে অত্যাচার করেছিল। তারপরে হয় ওকে মেরে ফেলেছিল, নয় ওই নিজেই আত্মহত্যা করে মরেছিল। তখনও খুবই কম বয়সী, জীবনের কামনা বাসনা কিছুই পূর্ণ হয়নি। বিয়ে হয়েছিল কিনা তা জানা নেই, তবে তখনকার দিনে খুবই কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। হয়তো সে নববিবাহিত বধূ ছিল। জীবনের কামনা বাসনা বুকে নিয়ে মরেছিল বলে সে মানুষের রূপ ধারণ করে মানুষকে ভোলাতে চাইত। কিছুদিন তার সাথে ঘর সংসার করতে চাইত। পরে অবশ্য পিশাচের রূপ ধরে সেই মানুষটাকে রক্ত শূন্য করে ছিবড়ে করে ফেলে দিত। আসলে আমাদের দেখার বাইরে যে না জানা অমানসিক বিশ্ব আছে, সেখানে ডাকিনী শাকিনীরা থাকে। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায়, বিশেষভাবে যাদের অপমৃত্যু ঘটে, তারা নরকে যাবার আগে যে জগতে বিচরণ করে সেটাই এই জগৎ। এদের বুদ্ধি কম, কিন্তু ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি। কমলির অপমৃত্যুর পর সে এদের পাল্লায় পড়েছিল, তাই সে যুগ যুগ ধরে এভাবেই রয়ে গেছে। তার মৃতদেহ সৎকারও হয়নি। পোকা মাকড় কীট তার শরীর নষ্ট করে দিয়েছে, কিন্তু তার আত্মা ওইসব ডাকিনী শাকিনীদের পাল্লায় পড়ে এক কূট প্রতিশোধ প্রবণ আত্মায় পরিণত হয়েছে। এইসব সম্পর্কে জ্ঞান আমি পেয়েছিলাম মাতু পাগলির কাছের থেকে। তাই কোনো উপায় না দেখে আমি মাতু পাগলিকে এক মনে ডাকছিলাম।
ওই অন্ধকার ঘরে একপাশে বসে আমি অনেকক্ষণ মাতু পাগলিকে মনে মনে বলছিলাম, তুমি আমাকে পথ দেখাও মা, কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো বলে দাও। শেষ পর্যন্ত মাতু পাগলি আমার সামনে সূক্ষ্ম দেহে দেখা দিলে। ওকে পিশাচিনী রূপ ত্যাগ করে আগের রূপে ফিরে যেতে বল। একটু নরম গলায় কথা বল, যেমন আমি তোকে ভ্রম দেখিয়েছিলাম তেমন মিথ্যে মায়ায় জড়ানোর অভিনয় করবে অনামুখ। সব যেন শিখিয়ে দিতে হবে। অনামুখর দল, বৈষয়িক জীবনে যখন এসেছিস তুই তখন এইসবের মধ্যে জড়িয়ে পড়িস কেন? যাই হোক শোন, আমার কথা মতো কাজ করলে সে তোর বশবর্তী হয়ে পড়বে। তারপরে ওর সৎকারের ব্যবস্থা করবি। ওর আত্মা আবার দেহ ধারণ করে আবার নতুন করে জন্ম নেবে। আর এখানে যেসব অশুভ শক্তিরা বাসা বেঁধে রয়েছে তাদেরও আগুনে পুড়িয়ে দে। যা যা যা, ওরা আগুনে পুড়ে ছাই হয়ে মাটির সাথে মিশে যাবে। আমি তাই করলাম। কমলির কাছে গিয়ে নরম সুরে ওর সাথে কথা বললাম প্রথমে, তারপর মাতু পাগলি যা যা বলেছিল তাই করলাম। তারপরে তো তোমরা দেখলে কি হলো। কালক্রমে ওই আগুনে পোড়া ছাই উর্বর মাটিতে পরিণত হবে, আবার নতুন করে গাছ জন্মাবে, নতুন প্রাণের সঞ্চার হবে। ঠাকুরমশাই চুপ করলেন। আমার একটা কথা মনে পড়ে গেল, বললাম, হ্যাঁ যাক, তাহলে কমলি মুক্তি পেল। সে আবার নতুন করে জন্ম নিয়ে তার কামনা বাসনা পূর্ণ করবে, কিন্তু আমরা হঠাৎ একটা সুড়ঙ্গে পড়ে গেলাম কেন? আর ওই সুড়ঙ্গ থেকে যখন বেরোলাম তখন সেখানে একজন যুবককে আমি দেখেছি। এখন বুঝতে পারছি না সেটা আমার মনের ভ্রম নাকি সত্যি। কোনোটাই ভ্রম নয়। বিধুবাবুর থেকে তো শুনেছ ওখানে পর্তুগিজরা ডেরা বেঁধেছিল, তারাই হয়তো সুড়ঙ্গ তৈরি করেছিল, আর এখন সেখানে স্বদেশি বিপ্লবীরা লুকিয়ে থাকে। তুমি তাদেরই একজনকে দেখেছিলে, তাই তো তোমাদের আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ, যাক, শেষ পর্যন্ত যে আমরা সুস্থ শরীরে ফিরে আসতে পেরেছি এটাই অনেক। আর ঠাকুরমশাইয়ের যে অলৌকিক ক্ষমতা আছে সেটা আমাকে স্বীকার করতেই হলো।